আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা চলে আসছি আমাদের পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেটার আমাদের অ্যাডভান্স কিছু প্রবলেম নিয়ে। তাহলে চলো আমরা একটা পার্টের মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার করব। শুরুতে আমরা একটু দেখে নিই কি আছে। 2 কেজি ভরের 2 মিটার দৈর্ঘ্যের এবং 10⁻⁻1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের সঙ্গে 0.5 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। তারের ইয়ং গুণাঙ্ক এত হলে বস্তুটি তার সহ কতটি প্রসারিত হবে। দেখো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে নর্মালি আমরা যেই টাইপের অঙ্কগুলো করি সেখানে তারগুলো কিন্তু ভরবিহীন থাকে, বাট এইখানে তারও ভরযুক্ত, তার সাথে যে বস্তু ঝুলানো আছে সেটা তো ভরযুক্ত আছে। তো আমরা তারের ভরটাকে ধরলাম হচ্ছে ক্যাপিটাল এম আর বস্তুর ভরটাকে আমরা ধরলাম স্মল এম। এখানে তারের যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা ধরলাম হচ্ছে ক্যাপিটাল এল। এখন তোমরা পড়ে আসছো কি এইরকম বিষয়গুলো তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্কের ফর্মুলা কি, ওয়াই সমান সমান এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। সো আমাকে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রসারণ বের করতে বলছে, আমাদের কনসেপ্টটা কি বলে যে স্মল এল সমান সমান, খেয়াল করে দেখো, স্মল এল সমান সমান তুমি কি বলতে পারো, এফ ক্যাপিটাল এল এ ইন্টু ওয়াই। সো এই ফর্মুলাটা আমরা জানি, কিন্তু এই ফর্মুলাটায় আমাদের জানার মধ্যে একটু গ্যাপ আছে। গ্যাপটা কি ভাই একটু বলি তোমাদেরকে। গ্যাপটা হচ্ছে এইখানে আমরা যে ক্যাপিটাল এলটা লিখি এটা আসলে তারের দৈর্ঘ্য বলাটা ঠিক না। এটার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে তারের ঝুলন বিন্দু থেকে সিস্টেমের ভরকেন্দ্রের দূরত্ব। ওকে, যখন তুমি একটা ভরবিহীন তার ঝুলাও তখন কিন্তু ওর যে ঝুলন বিন্দু, সেই ঝুলন বিন্দু থেকে সিস্টেমে কি কি ভর আছে, তারের ভর নাই, সিস্টেমে শুধুমাত্র বস্তুর ভর আছে। তাহলে ভরকেন্দ্রটা কোথায় হবে, তারের তো কোনো ভর নাই, যা ভর আছে সব বস্তুতে, তাহলে ভরকেন্দ্রটা চলে আসবে বস্তুতে। তাহলে ঝুলন বিন্দু থেকে বস্তুর যে দূরত্বটা সেটা কিন্তু তারের দৈর্ঘ্যেরই সমান। সো এইখানে কিন্তু সেটা ক্যাপিটাল এল এর সমান হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি যখন ভরযুক্ত তার থাকে তখন কিন্তু তারের যে ভর সেই ভরটা কত, ক্যাপিটাল এম, বস্তুর ভর কত, স্মল এম। সো এখন কিন্তু ভাই ভর কেন্দ্রটা আগের মতো এইখানে থাকবে না, এখন কিন্তু ভর কেন্দ্রের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে তারটা সেটা একটা বিস্তৃত বস্তু, সুষমতার। এই সুষম তারটা যদি একা একা থাকতো, ওর ভর কেন্দ্র কোথায় থাকতো, ঠিক মাঝখানে, এবং এইখানটায় সম্পূর্ণ ভর ক্যাপিটাল এম পুঞ্জীভূত থাকতো। সেই ক্ষেত্রে এই অবস্থানটা আসলে কোথায়, এই অবস্থানটা কিন্তু আমাদের ঝুলন বিন্দু থেকে L/2 ডিস্টেন্সে। আর এই যে আমাদের স্মল এম বিশিষ্ট যে ভরটা আছে, এই ভরটার অবস্থান কোথায়, আমাদের ঝুলন বিন্দু থেকে ক্যাপিটাল এল দূরত্বে। তাইলে এই যে তার আর এই যে বস্তু, এই দুইটা মিলে আমাদের যে সিস্টেমটা গঠিত হইলো, এই সিস্টেমের ভরকেন্দ্র কোথায় থাকবে, মাঝামাঝি এরকম কোনো একটা জায়গায় থাকবে। তাহলে এই জায়গাটার দূরত্ব আমাদের ঝুলন বিন্দুটা থেকে অ্যাকচুয়ালি কত সেটাই আমরা বের করতে যাচ্ছি। আমরা এই দূরত্বটাকে ধরলাম ওয়াই। সো এইখানে ক্যাপিটাল এল লেখাটা আসলে ঠিক না, এইখানে আমরা যদি লিখতে চাই আমাদের লিখতে হবে লেটস সে ওয়াই। ওয়াইটা কি, ঝুলন বিন্দু থেকে সিস্টেমের ভরকেন্দ্রের দূরত্ব। তাহলে এখানে ওয়াই এর অবস্থানটা কোথায় হবে বা ওয়াইটা কত হবে, খুব সহজ। তুমি এই জায়গাটাতে ধরে নাও, এইভাবে চিন্তা করতে পারো তুমি খুব সহজে, যে এই জায়গাটাতে তুমি ওয়াই সমান সমান 0 ধরে নিলা ঝুলন বিন্দুতে। তাহলে এইখানে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, খেয়াল করো, ভরকেন্দ্র বের করার নিয়ম অনুসারে আমরা যদি ওয়াইটা বের করতে চাই, তারের ভর কত, ক্যাপিটাল এম, এটা পুঞ্জীভূত আছে কোথায়, L/2 ডিস্টেন্সে, সো ক্যাপিটাল L/2 প্লাস বস্তুর ভর কত, স্মল এম, এটা পুঞ্জীভূত আছে কোথায়, ভরটা ক্যাপিটাল এল দূরত্বে, ক্যাপিটাল এল, ডিভাইডেড বাই সিস্টেমের ভর, ভরটা কত, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে না ভাই, শেষ। তাহলে এখন ভাই এইখান থেকে কিন্তু তুমি ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলা। এখন এইখানে তোমাকে বুঝতে হবে ওয়াই তো পাইলাম, এফ কত, এফটা কি, এফটা হচ্ছে এই তারটাকে প্রসারণের ক্ষেত্রে কে কে বল দিচ্ছে। দেখো এই তারটাকে কিন্তু আমাদের বস্তুটা টানতেছে, কত বলে টানতেছে, বস্তুর যে ওজন আছে সেই ওজনের সমান বলে টানতেছে। পাশাপাশি তারটা তার নিজস্ব ভরের কারণেও কিন্তু কিছুটা ঝুলে যাবে। তার নিজস্ব ভর কত, ক্যাপিটাল এম, তাহলে নিজস্ব ভরের কারণে নিজস্ব একটা ওজন থাকবে, সেই ওজনটাও কিন্তু এইখানে তারটাকে নিচের দিকে প্রসারিত করতে হেল্প করবে। তাহলে এইখানে টোটাল ফোর্সটা কত, স্মল এম জি প্লাস ক্যাপিটাল এম জি। তাহলে আমরা মান বসাই, টোটাল ফোর্সটা এখানে হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। তার পাশাপাশি ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি ক্যাপিটাল এম ইন্টু L/2 প্লাস স্মল এম ইন্টু এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ডিভাইডেড বাই এ থাকবে একটা, ইয়ং গুণাঙ্ক ওয়াই থাকবে একটা। দেখো ভাই আল্লাহর কি রহমত, এখানে ক্যাপিটাল এম প্লাস এম স্মল এম প্লাস এম কাটাকাটি যাচ্ছে, থাকলে পরে যেটা থাকতেছে ভাই সেটা হচ্ছে, আমি যদি বলি তোমাকে, ml/2 স্মল এম এল ব্র্যাকেট দিয়ে দিলাম, এই পাশে আছে জি, এই পাশে আছে এ ইন্টু ওয়াই। ভাই
তাহলে এখন ভাইয়া আমি তোমাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে ভর দেওয়া আছে তারের, দৈর্ঘ্য দেওয়া আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, আমরা কতটুকু প্রসারিত হবে সেটা বের করতে পারি। স্মল এল হবে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম কত, তারের ভর হচ্ছে ভাই 2 কেজি, ক্যাপিটাল এল বাই 2 কত, তারের দৈর্ঘ্য হচ্ছে 2 বাই 2, ঠিক আছে, প্লাস বস্তুর ভর কত ভাইয়া, বস্তুর ভর হচ্ছে 0.5 ইন্টু দৈর্ঘ্যটা কত ভাইয়া, দৈর্ঘ্যটা 2 ইন্টু জি, জি কত ভাইয়া 9.8, তাই না ভাইয়া 9.8, ওকে। নিচে থাকবে হচ্ছে ভাইয়া এ আর ওয়াই, এ কত ভাইয়া, এ হচ্ছে ভাইয়া 10⁻⁻1 মানে 0.1, ওয়াই হচ্ছে 2 ইন্টু 10⁻, ভাইয়া 11, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাবা। তবে খুব ভালো হয় এটা 10⁻⁻1 না দিয়ে এটা যদি 10⁻⁻6 দাও তাহলে তোমার ভ্যালুটা দেখতে কিছুটা ভদ্রস্থ আসবে। তাহলে এইখানে আমার চলে আসবে 10⁻⁻6, ঠিক আছে ভাইয়া, তাহলে এইখানে ক্যালকুলেশন করলে তুমি কিন্তু আনসারটা পেয়ে যাচ্ছ। তাহলে টেকনিকটা কিন্তু ওই জায়গাটায় যেটাকে আমরা ক্যাপিটাল এল বলি এটা কিন্তু ক্যাপিটাল এল না, এই হচ্ছে গিয়ে কথা। এখন আমরা আরেকটা প্রশ্ন একটু দেখি। অ্যালুমিনিয়ামের তৈরি একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, তারের প্রান্তে বস্তু বেঁধে আমি এটাকে সুষম কৌণিক দ্রুতিতে উলম্ব বৃত্তাকার তলে ঘোরাচ্ছি, সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দুতে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। খেয়াল করো, যখনই আমরা কোনো একটা তারের দৈর্ঘ্য প্রসারণ বের করতে চাই আমরা যেটা দেখার চেষ্টা করি যে ওই তারটা ওপর তখন কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, কারণ বলটা যদি আমরা বের করতে পারি দৈর্ঘ্য প্রসারণ বের করতে পারবো কিভাবে, মনে আছে নিশ্চয়ই। দৈর্ঘ্য প্রসারণ বের করার ফর্মুলাটা হচ্ছে ভাই আমরা যদি একটু এই উপরে লিখি সেটা হচ্ছে এল সমান সমান আমরা দেখে আসছি এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই এ। সো দেখো আমরা তারের ক্ষেত্রে ক্যাপিটাল এল এর মানটা আমার জানা, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভাইয়া দেওয়া আছে, এটা আমি যদি লিখি 0.014 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে গেলাম 10⁻⁻4 দিয়ে গুণ দিয়ে, এটা হয়ে যাবে ভাইয়া 1.4 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার, ওকে। আচ্ছা, এরপরে বলছে যে তারের এক প্রান্তে যে বস্তুটা রাখা হয়েছে তার ভর দেওয়া আছে এবং এটাকে এত বেগে ঘোরানো হচ্ছে 120 রেভলিউশন পার মিনিট। অনেকে বেগটা দেখে কনফিউজড হয়ে যায়, বেগটা যদি আমি একটু ভেঙে তোমাকে দেখাই, কৌণিক বেগ এটা 120 রেভলিউশন মানে মিনিটে সে 120 ইন্টু 2 পাই রেডিয়ান কোণ অতিক্রম করে, এটা হচ্ছে 1 মিনিটে, তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু রেডিয়ান কোণ অতিক্রম করে সেটা বের করবো রেডিয়ান পার সেকেন্ড একক। আনসার কত আসবে, ক্যালকুলেশন করলে আনসারটা তুমি পাবা ভাইয়া 4 পাই রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে ভাইয়া। আচ্ছা পাইলাম, তো যদি আমরা এটা পাই এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্কটা কত, ইয়ং গুণাঙ্কটা দেওয়া আছে এত, তাইলে এখন দেখো আমাদের ওয়াই জানা, এ জানা, ক্যাপিটাল এল জানা, এফটা বাইর করতে হবে, মানে এফটা হচ্ছে তারের টান, হ্যাঁ। তাহলে দেখো যখন সে সর্বোচ্চ বিন্দুতে ছিল, মনে করো একটা তার দিয়ে বস্তুটাকে ঘোরানো হচ্ছে, হ্যাঁ তার, তাহলে এই তারটা কতটুকু টান ফিল করতেছে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে আমাদের বস্তুটাকে যেহেতু বৃত্তাকার পথেও ঘুরতেছে ওর একটা কেন্দ্রমুখী বল দরকার, তাহলে ও এই বরাবর বলে যে আমার একটা কেন্দ্রমুখী বল দাও, এফসি বল দাও। আমরা দেখতে পাইছি যে এটাকে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, কৌণিক বেগটা যদি আমি ওমেগা চিন্তা করি আর এটার ভর যদি হয় স্মল এম, তাহলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে, এই তারের দৈর্ঘ্যের সমান, দ্যাট ইজ ক্যাপিটাল এল এর সমান। তাহলে এইখানে সে একটা কেন্দ্রমুখী বল কি করবে বলতো, ডিমান্ড করবে, এফসি সমান সমান এম ওমেগা স্কোয়ার এল, এই কেন্দ্রমুখী বলটা ডিমান্ড করবে। এখন কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিবে কে, সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু দুইজন মানুষ এখানে আছে, সেটা হচ্ছে দেখো নিচের দিকে কিন্তু আমাদের সুতার টান কাজ করতেছে, তাই না, সুতার টান কাজ করতেছে যেটাকে আমি এফ ধরছি, পাশাপাশি আমাদের এই নিচের দিকে কিন্তু বস্তুটার ওজনও কাজ করতেছে, বস্তুর ওজনটাকে আমি ধরলাম এমজি। তাহলে এইখানে দুইটা জিনিস আমাকে কিন্তু নিচের দিকে কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিচ্ছে, একটা হচ্ছে এফ আরেকটা হচ্ছে এমজি, এফটা হচ্ছে এখানে সুতার টান, এটাকে তোমরা টিও বলতে পারো। তাহলে এই যে বলটা বা এই যে সুতার টানটা এফ আমি ধরলাম, এটা কিন্তু হচ্ছে আমার এফ আপ, অর্থাৎ উপরের বিন্দুতে বল, এটাকে আমি লিখি এফ আপ। তাহলে এফ আপটা কত ভাইয়া, এফ আপটা হচ্ছে ভাইয়া এম ওমেগা স্কোয়ার এল মাইনাস এম জি, এটাই হচ্ছে ভাই এফ আপ, ঠিক আছে ভাই। তাহলে এই এফ আপের ভ্যালুটা যদি একবার তুমি বের করে ফেলতে পারো তুমি স্মল এল পেয়ে যাবা। সিমিলারলি তুমি যদি এই বটম পয়েন্টে বস্তুটা টান কত সেটা বের করতে চাও, বটম পয়েন্টে ওজন কাজ করতেছে নিচের দিকে এবং কেন্দ্রমুখী বল ডিমান্ড করতেছে উপরের দিকে এফসি, এবং সুতার টানটা কোন দিকে কাজ করে বলতো, এখন কিন্তু ভাই সুতার টানটা, সুতাটা আছে এইভাবে, তাহলে সুতার টানটা এখন কিভাবে কাজ করতেছে, সুতার টানটা কিন্তু অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করে। সো বটম পয়েন্টে সুতার টানটাকে আমি ধরলাম এফ বি, এফ বটম আর কি, এফ বটম,
তাহলে এফ বটমের ভ্যালু কত দেখো, কেন্দ্রমুখী বল কে কে সাপ্লাই দিচ্ছে, এফ বটম ফোর্সটা সাপ্লাই দিচ্ছে, বাট এমজিটা এখানে বেইমানি করতেছে, সে উল্টা দিকে কাজ করতেছে। তাহলে এইখানে এফ বটম মানে বটম পয়েন্টের সুতার টান কত হবে, সেটা হবে এফসি প্লাস এমজি। এফসিটা তোমরা দেখে ফেলছো, এখানে সুষম কৌণিক দ্রুতিতে ঘোরানো হচ্ছে এম ওমেগা স্কোয়ার এল প্লাস এমজি। তাহলে এখন কিন্তু আমি বটম পয়েন্টের টানটাও বের করে ফেলতে পারছি। তাহলে এখানে আমাদের মেইন ইনফরমেশন দুইটা কিন্তু আমার বের হয়ে গেছে, একটা হচ্ছে টপ পয়েন্টের টান, টপ পয়েন্টের টান, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের বটম পয়েন্টের টান, হ্যাঁ, বটম পয়েন্টের টান, বটম পয়েন্টের টান। ওকে, তাহলে এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা এই টপ পয়েন্ট আর বটম পয়েন্টের দৈর্ঘ্য প্রসারণ বের করব। তাহলে দেখো, প্রথমে হচ্ছে টপ পয়েন্ট, টপ পয়েন্টের দৈর্ঘ্য প্রসারণ ধরলাম হচ্ছে এল আপ, এল আপটা তাহলে কত হবে, এফ আপ ক্যাপিটাল এল ওয়াই এ, এফ আপটা কত ভাইয়া, এম ওমেগা স্কোয়ার এল মাইনাস এম জি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই এ। দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু তোমার জানা আছে, কিভাবে জানা আছে একটু বুঝো। স্মল এম এর মানটা হচ্ছে বস্তুর ভর 12 কেজি, ওমেগা পাইছো ভাইয়া 4 পাই, ক্যাপিটাল এল পাইছো ভাইয়া 50 সেন্টিমিটার 0.5, এম এর মান 12, জি এর মান 9.8, এল এর মান হচ্ছে 50 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.5। ওকে, ওয়াই এর মান কত ভাইয়া, 7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এর মান কত ভাইয়া, সেটা হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে সবকিছু যদি তুমি বসায় দাও, এখান থেকে তুমি এল আপের ভ্যালুটা পেয়ে যাবে। সিমিলার কেস তোমাকে বটম পয়েন্টের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে বটম পয়েন্টের ক্ষেত্রে সেটা কত হবে, এল বটম সেটা কত, উপরে লিখতে হবে ভাই এফ বটম, এল ওয়াই এ, এফ বটম কত ভাই, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার এল প্লাস এম জি ডিভাইডেড বাই ওয়াই এ। হ্যাঁ, তাহলে এখানে ক্যালকুলেশন করলে তুমি আনসারটা পেয়ে যাবে। জাস্ট উপরেরটা ছিল মাইনাস, নিচেরটা হচ্ছে প্লাস, এই হচ্ছে পার্থক্য। এখন আমরা দেখি এই প্রবলেমটা কি বলছে। এই প্রবলেমটায় বলছে চিত্রের ন্যায় একটি স্থিতিস্থাপক তারের সাহায্যে 1 কেজি ভরের বস্তুকে যুক্ত করে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। তারের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হলে তারের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হলে এর অসহ পীড়ন কত হলে চলার পথে তারটি ছিঁড়বে না। যেখানে এখানে দেখতেই পাচ্ছ এল এর মানটা হচ্ছে 1 মিটার। যাই হোক, সো এইখানে আমাকে জিজ্ঞেস করছে যে এখানে অসহপীড়ন কত হলে তারটা ছিঁড়বে না। দেখো তারটা কোথায় ছিঁড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই বটম পয়েন্টে। কারণ কি, কারণ এই পয়েন্টে ওর আমাদের টানটা ম্যাক্সিমাম হয়। তো এই পয়েন্টে টানটা অ্যাকচুয়ালি কত, টানটা আমরা ধরলাম হচ্ছে ভাইয়া টি, উপরের দিকে কাজ করে টি। এই পয়েন্টে যখন এই পয়েন্টটাতে আসলো, তখন নিচের দিকে কি কাজ করতেছে, ওজন কাজ করতেছে এমজি, এবং এই পয়েন্টে থাকাকালীন সে যেহেতু বৃত্তাকার পথে রোটেট করতেছে, ওর একটা কেন্দ্রমুখী বল ডিমান্ড করবে, তাই না? তো সেই কেন্দ্রমুখী বলটা আমরা ধরে নিলাম হচ্ছে ভাইয়া এখানে এফসি। তো এই পয়েন্টের ক্ষেত্রে এফসি কত হবে, এফসি হবে উপরে টি নিচে এমজি এর সমান। এখন এফসি কে আবার কি লেখা যায়, এম ভি স্কোয়ার বাই আর, এখানে আর এর মান কত, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের সমান, টি মাইনাস এমজি। এখানে আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কত হবে, এই সুতার দৈর্ঘ্যের সমান। এখন দেখো এই পয়েন্টে ভি কত হবে, এইটা কেমনে বের করবা, এটা বের করার জন্য কিন্তু টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, দেখো তোমাকে এখানে একটা অ্যাঙ্গেল বলে দিছে, ভর বলে দিছে। দেখো তুমি যদি এখানে ছোট্ট করে একটা দাগ দাও, তুমি কিন্তু বুঝতে পারো প্রাথমিক অবস্থায় বেগ ছিল 0, পরবর্তীতে সে দেখো কিছুটা নিচে নেমে গেছে না, কতটুকু নিচে নামছে সেটা বের করো, সেটা হচ্ছে এতটুকু নিচে নামছে, তাই না? এই কতটুকু নিচে নামলো এটাকে আমরা ধরলাম হচ্ছে এইচ। তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে, তুমি যদি এখানে কিছু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, তুমি কিন্তু এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এইচ এর ভ্যালুটা বের করার টেকনিক শিখাই। এই বিন্দুটার নাম দাও ও, এইখান থেকে সুন্দর করে একটা লম্ব টানলাম, এইখান থেকে ভাইয়া আমরা অতিভুজটা কমপ্লিট করে দিলাম। তাহলে একটা ত্রিভুজ গঠিত হইলো, ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভাইয়া 30 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, তাহলে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বাহুটা বের করব। এই বাহুটার দৈর্ঘ্য কত, অতিভুজ সাথে আছে 30, তাহলে এটা হবে এল কস 30। এখন দেখো ভাইয়া এই পুরা সুতাটার দৈর্ঘ্য,
এই পুরা সুতাটার দৈর্ঘ্য ও বিন্দু থেকে, এইটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু, ও থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল। এখন এই ক্যাপিটাল এল থেকে যদি আমি এল কস 30 বাদ দিই, তাহলে কি আমাদের এই ছোট্ট দৈর্ঘ্য এইচটা পেয়ে যায়। এটা কত আসবে ভাইয়া, তাহলে এল মাইনাস এল কস 30। দেখো পুরাটা থেকে আমি জাস্ট এল কস 30টা বিয়োগ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এইচটা পেয়ে যাচ্ছি। এইচটা যদি পাই, আমার উপায়টা মানে উপকার কি হয় দেখো, আদি বেগ ছিল 0, তাহলে শেষ বেগ ভি স্কোয়ার ইকুয়েশন কি, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এইখানে কিন্তু আমি ভি স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছি 2gh। এইচ কত ভাইয়া, এল মাইনাস এল কস 30, দ্যাট ইজ 1 মাইনাস কস 30। তাহলে এইখানে আমি এম বাই ক্যাপিটাল এল থাকলো, ভি স্কোয়ারের বদলে পাচ্ছি 2g ক্যাপিটাল এল 1 মাইনাস cos 60 না 30, cos 30, হ্যাঁ cos 30 সমান সমান t মাইনাস mg। তাহলে এইখান থেকে দেখো এল আর এল কাটাকাটি গেল, তাহলে t এর ভ্যালুটা থাকবে হচ্ছে mg প্লাস 2mg 1 মাইনাস cos 30। তাহলে এটাই হচ্ছে ওই পয়েন্টে আমাদের সুতাটার টান। তাহলে ওই পয়েন্টে সুতাটা ম্যাক্সিমাম টান খাবে, তাহলে ম্যাক্সিমাম টান টি ম্যাক্স কত, টি ম্যাক্স বলতে পারি বা এটাকে আমরা এফ ম্যাক্স বলতে পারি, সর্বোচ্চ যে পরিমাণ বল তারটা সহ্য করতেছে, সেটা ক্যালকুলেশন করলে আসবে 3mg মাইনাস 2mg cos 30, এটা আসবে। তাহলে এখন আমাকে বলছে অসহ পীড়ন বের করো। তো অসহ পীড়ন বের করার জন্য ভাই আমাদেরকে যেই জিনিসটা একটু লাগবে আর কি, সেইটা হচ্ছে, আচ্ছা এইখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক তারের সাথে বস্তুটাকে যুক্ত করে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। তার মানে আমি কিন্তু এইখানে শুরুতে বস্তুটাকে স্থির ধরছি এবং দেন ফাইনালি এই পয়েন্টে বেগটা বের করছি। আমাদের এখানে কিন্তু এই জিনিসটা চায় না, আমাদের এখানে বলছে যে ও সবসময় একই স্পিডে ঘুরে। তাহলে এইখানে কিন্তু ভাই আমাদের এত ঝামেলা করার দরকার ছিল না, ও যেহেতু সবসময় একই স্পিডে ঘুরে, সেই বেগটার মান দেওয়া আছে 5, সেটা আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। সো টি এর মানটা এখানে কত আসবে, এম ভি স্কোয়ার বাই এল, এটাই হবে আমাদের ম্যাক্সিমাম টান। তাহলে ম্যাক্সিমাম টানটা কত আসতেছে, এম ভি স্কোয়ার এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই এল। এখন কথা হলো অসহপীড়ন বের করতে হলে আমাদের কিন্তু এখানে ক্ষেত্রফল বা এ লাগবে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ লাগবে, যেটা এখানে দেয় নাই। সেই জিনিসটা এখানে উজ্জ্ব আছে। তাহলে অসহপীড়ন কিভাবে বের করবা, কিছুই না, অসহপীড়নের ফর্মুলা হচ্ছে এফ ম্যাক্স বাই এ। সো এফ ম্যাক্স তো আমরা পেয়ে গেছি, এম জি এম ভি স্কোয়ার বাই এল বাই এ। এখন এ যেহেতু দেওয়া নাই, দেওয়া থাকলে তুমি বের করতে পারতো আনসার। এম এর ভ্যালু কত বসাবা, দেওয়া আছে দেখো 1 কেজি, তারপরে ভি এর ভ্যালু দেওয়া আছে দেখো 5, এল এর ভ্যালু দেখো ছবিতে দেওয়া আছে 1 মিটার। সো এইখানে অ্যাকচুয়ালি দেখো, যদি এখানে বলে না দিত যে এটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছে, তাও কিন্তু তুমি এখানে আমাদের ম্যাক্সিমাম টানটা বের করতে পারতা, ঠিক আছে। সেইখানে যেহেতু বলেই দিছে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছি, এইখানে আর আলাদা করে তোমার নিচের পয়েন্টে বেগ বাইর করার কোনো দরকার নয়। এখন এই কোয়েশ্চেনটা একটু দেখো। The adjacent graph shows extension মানে দৈর্ঘ্য বৃদ্ধি of a wire of length 1 meter, মানে দৈর্ঘ্য আছে 1 মিটার, is suspended from the top of a roof at one end with a load W connected to other end। অর্থাৎ এখানে আমাদের যে লোডটা মানে ওজনটা সেটা দিয়ে দেওয়া আছে W। If the cross sectional area of the wire is 10 to the power minus 6 meter square, calculate from the graph the Young's modulus of the material of the wire। So এখানে গ্রাফটা কি দেওয়া আছে, এক্সটেনশন ভার্সেস লোড, দ্যাট ইজ ডেল্টা এল ভার্সেস ডাব্লিউ গ্রাফ দেওয়া আছে। সো এইখানে আমরা গ্রাফের ইকুয়েশনটা একটু বের করার ট্রাই করি। আমাদের ফর্মুলা বলে y ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। যখন তুমি একটা ভর ঝুলাও এম ভরের, সেইটাই কিন্তু একটা ওজন থাকে, সেই ওজনের কারণে তারটা এফ পরিমাণ বল অনুভব করে। তাহলে এফটা কত ভাই, এফটা হচ্ছে এমজি, যেটাকে এখানে ওরা লিখছে হচ্ছে ওয়েট, দ্যাট ইজ ডাব্লিউ, ডাব্লিউ ক্যাপিটাল এল, এ ডিভাইডেড বাই স্মল এল, ওরা এক্সটেনশনটাকে ডেল্টা এল লিখছে, আমরাও ডেল্টা এল লিখলাম। তাহলে এইখানে তোমার দেখো ওয়াই অক্ষ বরাবর ডেল্টা এল আছে, সো এটাকে আমরা মনে মনে চিন্তা করব ওয়াই, আর এক্স অক্ষ বরাবর ডাব্লিউ আছে, এটাকে চিন্তা করব এক্স। সো আমরা একটা ইকুয়েশন লেখার ট্রাই করবো, যেখানে বামে থাকবে আমার ওয়াই মানে ডেল্টা এল, ডানে থাকবে হচ্ছে এক্স মানে হচ্ছে ডাব্লিউ। তাহলে সেই ইকুয়েশনটা কিরকম হয়, ডেল্টা এল ইজ ইকুয়াল টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই ওয়াই এ। তাহলে এখান থেকে আমি একটা মজার জিনিস লিখবো, ডেল্টা এল সমান সমান ডানে থাকবে হচ্ছে ডাব্লিউ। দেখো আমার এখানে ডাব্লিউ বাদে এই পাশে আর কি কি আছে, একটা এল আছে, একটা ওয়াই আছে, একটা এ আছে। কেন এইভাবে লিখলাম একটু বুঝো, আমাদের এইখানে কিন্তু ভাইয়া
ওয়াই এক্সিস বরাবর ডেল্টা এল, এক্স এক্সিস বরাবর আছে ডাব্লিউ, আর এক্স এর সাথে যেটা থাকবে সেটাই কিন্তু আমার স্লোপ বা ঢাল এম। তাহলে আমাদের এই গ্রাফটা ঢাল কত? ঢাল হচ্ছে ভাই আমাদের ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই এ। এখন এই গ্রাফের ঢাল কি বের করা যাবে না? যাবে, কিন্তু এই গ্রাফের ঢালটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। আমি যদি দুইটা পয়েন্ট নেই, এই পয়েন্টে আমাদের ওয়াই আছে 1 আর এই পয়েন্টে আমাদের ওয়াই আছে হচ্ছে 4, এবং ওয়াই মানে ডেল্টা এল এর ভ্যালুটা আছে 10⁻⁴ ইউনিটে। তাহলে এখানে ঢালটা কত হবে? 4 - 1, এটাকে গুণ দিতে হবে 10⁻⁴ দিয়ে, যেহেতু এককটা স্কেলিং করা। ওয়াই এর পরিবর্তন নিলাম ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। তাহলে দেখো এই পয়েন্টে এক্স হচ্ছে 20, এই পয়েন্টে এক্স হচ্ছে 80 নিউটন এককে। তাহলে নিচে 80 মাইনাস 20, তাহলে এইটা কত আসতেছে? 3/60 × 10⁻⁴, দ্যাট ইজ 1/20 × 10⁻⁴। তাহলে এটাই কিন্তু আমাদের গ্রাফের কি আসতেছে? স্লোপ আসতেছে, দ্যাট ইজ এম এর মান চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফের এম। ওকে, তাহলে গ্রাফের এম আমরা বের করে ফেলতে পারছি। গ্রাফের এম কত ভাইয়া? তাইলে এমটা হচ্ছে 10⁻⁴ থাকবে, নিচে থাকবে হচ্ছে 20 দিয়ে ভাগ। ক্যাপিটাল এল এর মানটা আমার কিন্তু কোশ্চেনেই দেওয়া ছিল, সেটা ছিল 1 মিটার। 1 মিটার আমাদের ক্রস সেকশনাল যে এরিয়াটা, সেটাও কিন্তু ভাই কোশ্চেনে দেওয়া ছিল 10⁻⁶। আমাকে এখন এখান থেকে ওয়াইটা বের করতে হবে। তো ওয়াইটা কত আসবে ভাই? এখান থেকে তুমি বের করতে পারবা। তাহলে কত আসে দেখি ওয়াইটা? ওয়াইটা আসবে 2 × 10⁻11। হ্যাঁ, 2 × 10⁻11 চলে আসবে। তাহলে এইটা ভাই আমাদের গেল। পরে কোশ্চেন, পরে কোশ্চেনে বলছে a load of mass capital M kg suspended from a steel wire of 2 meter and radius 1 millimeter in Sears apparatus experiment. The increase in length produced in the wire is 4 millimeter. Now the load is fully immersed in a liquid of relative density 2. The relative density of the material of the load is 8. The new value of the increase in the length of the steel ওয়্যার ইজ এত। আচ্ছা, কোয়েশ্চেনটা খুব সুন্দর, আমরা একটু ধাপে ধাপে আসি। আ লোড অফ মাস ক্যাপিটাল এম কেজি সাসপেন্ডেড ফ্রম আ স্টিল ওয়্যার অফ লেন্থ 2 মিটার অ্যান্ড রেডিয়াস 1 মিলিমিটার ইন সিয়ার্স অ্যাপারেটাস এক্সপেরিমেন্ট। দ্য ইনক্রিজ ইন লেন্থ প্রডিউস ইন দ্য ওয়্যার ইজ 4 মিলিমিটার। দেখো, শুরুতে সিম্পল একটা তার নিলাম। এই তারটা দৈর্ঘ্য কিন্তু আমাকে দিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনে, এটা আমি ধরে নিলাম হচ্ছে ক্যাপিটালের। এটা রেডিয়াস দিয়ে দেওয়া আছে, সো এখান থেকে আমার ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারবো πr²। সো এটার সাথে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ভর ঝুলায় দিছি, এম কেজির ভর। তো এটার ভর হচ্ছে এম, এটার একটা ওজন নিচের দিকে কাজ করবে mg। সো এখন এই তারটা যে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে F = mg। ওকে, তাহলে এখন আমাকে বলছে যে যখন তুমি ক্যাপিটাল এম পরিমাণ ভর ঝুলায় দাও তখনও কিছুটা এক্সটেন্ডেড হয়। কতটুকু এক্সটেন্ডেড হয়? L = 4 মিলিমিটার ও কিন্তু এক্সটেন্ডেড হয়। সো প্রাইমারিলি আমরা এই সিনারিওর জন্য ইকুয়েশন কি লিখতে পারবো? ইকুয়েশন লিখতে পারবো L = একটু আগে আমরা দেখে আসছি এই ইকুয়েশনগুলা, উপরে থাকে কি আমাদের FL, F ক্যাপিটাল L, নিচে থাকে হচ্ছে YA। ওকে, তাহলে এইখানে কিন্তু আমাদের ওয়াইটা কোশ্চেনে কি কি দেওয়া আছে? নাই, দেওয়া নাই। তাহলে আমরা যেরকম আছে ওরকম থাকুক, এখানে এফ এর বদলে আপাতত আমি বসাই দিলাম mg ক্যাপিটাল L y a। ওকে, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এটা আমাদের প্রথম সিনারিও। আমার পরের সিনারিওতে কি বলছে? আমার পরের সিনারিওতে বলছে এবার আমি আমাদের লোডটাকে একটা লিকুইডে চুবাবো, যে লিকুইডটার ডেনসিটি হচ্ছে 2 আর আমাদের লোডের রিলেটিভ ডেনসিটি হচ্ছে 8। তাহলে আমাদের এখন স্টিলের তারটা কতটুকু লেন্থ বাড়বে? দেখো, এইখানে মনে করে একটা লিকুইড আছে, সো এই লিকুইডের সাথে আমার এই পাশে আছে হচ্ছে তার, তারের সাথে আমার কি ছিল? এখানে বস্তুটা ঝুলানো ছিল, বস্তুযুক্ত ছিল। সো বস্তুটা যখন এখন লিকুইডে আছে, এখন এই বস্তুর ভরের কারণে এই তারটা কতটুকু টান খাবে? দেখো, এখানে বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে mg, বাট বস্তুর উপর কিন্তু একটা প্লবতাজনিত বল কাজ করতেছে। এখন সেই বলটা কত হবে? সেই বলের ইকুয়েশন আমরা জানি, সেটা হচ্ছে v ρ g। ভাইয়া রোটা কি?
রোটা হচ্ছে যেই তরলে নিমজ্জিত আছে তার ঘনত্ব, ভিটা কি বস্তুর আয়তন। তাহলে দেখো বস্তুর আয়তনকে কি লেখা যায়, বস্তুর ভর ডিভাইডেড বাই বস্তুর ঘনত্ব, এম বাই রো নট লিখলাম, রো নট হচ্ছে বস্তুর ঘনত্ব, রোটা কি, রোটা হচ্ছে আমাদের তরলের ঘনত্ব, তাহলে এটাকে সিম্পল রো লিখলাম ইনটু জি। এখন এখানে আমার কিছু কথা আছে, বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম, বস্তুর ঘনত্ব হচ্ছে, এটা রিলেটিভ ডেনসিটি হচ্ছে 8, লোডের রিলেটিভ ডেনসিটি হচ্ছে 8, তার মানে বস্তুর ঘনত্ব হবে পানির ঘনত্বের 8 গুণ। তাহলে এখানে রো নটের জায়গায় লিখলাম 8 রো ডাব্লিউ ইনটু ফ্লুইডের ঘনত্ব হচ্ছে রো, ফ্লুইডের রিলেটিভ ডেনসিটি কত 2, তাহলে এইখানে ফ্লুইডের আমাদের যেই ঘনত্বটা সেটা হবে পানির ঘনত্বের ডাবল, তাহলে এখানে লিখবো রো ডাব্লিউ ইন্টু 2, তার সাথে জি গুণ হবে, এখানে আমাদের জিটা গুণ হয়ে গেল। তাহলে দেখো রো ডাব্লিউ কাটাকাটি, এখানে ফাইনালি আমি পাচ্ছি কত এমজি বাই 4। তাহলে এই এমজি বাই 4 ফোর্সটা আমাদের বস্তুর ওপর উপরের দিকে কাজ করতেছে। বস্তুর ওপর আরেকটা ফোর্স আছে, সেটা কি, এই যে আমাদের তারের সাথে বস্তুটা যুক্ত আছে, উপরের দিকে তারটা কিন্তু বস্তুটাকে টান দিচ্ছে, তাহলে তারের টানটাই কিন্তু এখানে এফ। তাহলে এইখানে বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এর উপর উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে এফ, উপরের দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে প্লবতাজনিত বল এমজি বাই 4, আর নিচের দিকে ওকে ওজনটা নামায় দেওয়ার ট্রাই করতেছে। সো এই ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলটা ইকুয়াল হবে, ঠিক আছে, যদি বস্তুটা সাম্যাবস্থায় থাকে। তাহলে এইখান থেকে আমরা এফ এর মান কত পাচ্ছি, 3 mg বাই 4, 3 mg বাই 4 তাই পাচ্ছি। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের এই তারটা এই পরিমাণ বল যদি সে অনুভব করে, সে আমাদের দৈর্ঘ্যে কতটুকু প্রসারিত হবে, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটা বের করার কোনো ব্যাপার, বলো শুরুতে। এখন ইকুয়েশনটা তাহলে কি হবে এল এর, এখন এল এর ইকুয়েশনটা হবে এফ ইন্টু এ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এল। তোমরা আমাকে বলো তো, আচ্ছা একটু ভুল লিখছি, এখানে ইকুয়েশনটা হবে এফ ইন্টু ক্যাপিটাল এল ওয়াই ইন্টু এ। তোমরা আমাকে বলো তো, এইখানে এফটা তো চেঞ্জ হয়েছে, এফটা কত হয়ে গেছে এখন 3 mg/4 মানে, কিন্তু ক্যাপিটাল এল দৈর্ঘ্য কি চেঞ্জ হবে না, আদি দৈর্ঘ্য সেম থাকবে। ওয়াই কে চেঞ্জ হবে না, উপাদান সেম থাকবে। ক্রস সেকশনাল এরিয়া এ কে চেঞ্জ হবে না, সব সেম থাকবে। তাহলে দেখো এইটাকে আমি 1 ধরছিলাম, এইটাকে আমি 2 ধরবো। তাহলে এখন তোমাকে কোশ্চেনে কি বলছে, শুরুতে দৈর্ঘ্য কতটুকু প্রসারিত ছিল এল, বর্তমানে দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হচ্ছে তুমি ধরে নাও এল প্রাইম। তাহলে এখন যদি তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার কিভাবে করবা, তুমি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো, ভাগ যদি করো তুমি দেখতে পাবা কাটাকাটি যাবে, অনেক কিছু থাকবে বাকি এল প্রাইম বাই এল, হ্যাঁ এল প্রাইম বাই এল থাকবে। আর ওই পাশে দেখো এখানে কি আছে এমজি এল ওয়াই এ, এখানে কি আছে 3 mg/4 এল ওয়াই এ। সো এইখানে যে এমজি এল ওয়াই এ এগুলা, এই যে এম জি এল ওয়াই এগুলোর সাথে কাটাকাটি যাবে, গেলে পরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সিম্পল, এখানে একটা 3/4 থাকবে। এখন দেখো শুরুতে দৈর্ঘ্য প্রসারণ কত ছিল এল, তাহলে বর্তমানে দৈর্ঘ্য প্রসারণ হবে এল ইন্টু 3/4। শুরুতে দৈর্ঘ্য প্রসারিত কতটুকু হচ্ছিল 4 মিলিমিটার, তাহলে বর্তমানে কতটুকু হবে 4 মিলিমিটার ছিল আগে, বর্তমানে এটার সাথে 3 4 গুণ হবে, এটা হয়ে যাবে ভাই 3 মিলিমিটার। তাহলে এটাই কিন্তু ভাই আনসারটা কত ভাই ডি। তাহলে আমরা এটা দেখে ফেললাম। আমাদের পরে কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে। দ্য প্রেশার অফ এ মিডিয়াম ইজ চেঞ্জড ফ্রম এত প্যাসকেল টু এত প্যাসকেল and changing volume is 10% keeping temperature constant. The bulk modulus of the medium is, দেখো bulk modulus এর ফর্মুলা হচ্ছে B সমান সমান যে কোনো গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়নটা কত এখানে, প্রযুক্ত চাপ বা অ্যাপ্লাইড প্রেসার বা এক্সট্রা প্রেসার যেটা আমরা অ্যাপ্লাই করতেছি ফ্লুইডের উপর বা বাবলের উপর, সেটা ডিভাইডেড বাই বিকৃতিটা হচ্ছে এখানে আয়তনের বিকৃতি স্মল ভি, দ্যাট ইজ চেঞ্জ অফ ভলিউম, ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, দ্যাট ইজ ইনিশিয়াল ভলিউম। তাহলে এইখানে আমাদের এক্সট্রা কতটুকু প্রেসার আমরা অ্যাড করতেছি, দেখো নর্মালি কিন্তু প্রেসারটা ছিল 1.01325 × 10⁵, বাট ওখান থেকে আমি নিছি প্রেসারটা 1.165, তাহলে এখানে এক্সট্রা প্রেসারটা হবে 1.165 × 10⁵ মাইনাস 1.01 × 10⁵। ভাই এখানে ক্যালকুলেশন যদি তুমি করো এটা মোটামুটি কত চলে আসবে 0.155, এটা আসবে 0.155 1.55 × 10⁴ প্যাসকেল, ঠিক আছে ভাই এটা চলে আসবে। তো যদি ভাই এটা আসে এখান থেকে তুমি এক্সট্রা প্রেসারটা পেয়ে গেলা 1.55 × 10⁴।
ডিভাইডেড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি কত, তোমাকে কিন্তু এখানে বলে দিছে যে ভলিউমের চেঞ্জটা তুমি 10%-এ রাখতেছো। সো স্মল ভি হবে ক্যাপিটাল ভি এর 10%, দ্যাট ইজ এখান থেকে লিখতে পারবা তুমি স্মল ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি 0.1। সো এটা চলে আসতেছে 0.1। সো ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ 1.55 ইন্টু 10⁵ এবং এই আমাদের যে বাল্ক মডুলাস এটার ইউনিটটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। যে কোনো আমাদের কনস্ট্যান্ট যেগুলো আছে ইয়াংস মডুলাস, বাল্ক মডুলাস সবগুলোরই কিন্তু সেম ইউনিট। তাহলে এইটা আমরা দেখে ফেললাম। আমাদের পরের কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার আছে। সলিড স্ফিয়ারটা কি করছে, রেডিয়াস হচ্ছে আর এবং এটা সফট ম্যাটেরিয়ালের, বাল্ক মডুলাস হচ্ছে এটার কে, এবং এটা লিকুইড দিয়ে সারাউন্ডেড আছে সিলিন্ড্রিক্যাল কন্টেইনারে। একটা মাসলেস পিস্টন অফ এরিয়া এ floats on the surface of the liquid covering entire cross section of the cylindrical container. When mass m is placed on the surface of the piston to compress the liquid, the fractional decrement in the radius is dr by r. সেই ক্ষেত্রে dr by r এর ভ্যালুটা কত হবে? তো এইখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা একটু দেখো। এই হচ্ছে সিলিন্ডার, এই হচ্ছে একটা পিস্টন আছে। পিস্টনটা কিন্তু মাসলেস, কারণ এটা মাস দেওয়া নেই, এটার ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে স্মল এ। এই পিস্টনের ভিতরে কিছু লিকুইড আছে, লিকুইডের ভিতরে আবার কি আছে, একটা বাবলের মতো আছে, তাই না, বাবলের মতো আছে বা সলিড স্ফিয়ার আছে যেটা সফট ম্যাটেরিয়ালে তৈরি। সো এই হচ্ছে আমার সেই ভাই বাবলটা রেডিয়াস আমি যদি আর ধরি, দেখো বাবলটা তাহলে একটা আয়তন থাকবে, সেটা হচ্ছে ভি। ভি এর মান কত হবে, যেহেতু আমাদের স্ফিয়ার, এটা হবে 4/3 পাই আর কিউব। এইগুলো আমরা বুঝি। এই বাবলটার বাল্ক মডুলাস দেওয়া আছে, সেটা হচ্ছে কে। এখন যেটা করা হয়েছে, এই পিস্টনের ওপর একটা ভর রাখা হয়েছে কত, এম। তাহলে নিশ্চয়ই এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, এই বস্তুর কারণে এই পিস্টনটা একটা চাপ অনুভব করবে। চাপটা কত হবে, এফ বাই এ। এফটা কত, এখানে এমজি পরিমাণ বল দিতেছে, তাই না বস্তুটা, তাহলে এমজি বাই এ পরিমাণ চাপ পিস্টনটা ফিল করবে এবং এই চাপটাই সে লিকুইডটাকে দিবে। লিকুইডটা এই চাপটা তার সর্বত্র ছড়ায় দিবে, যার ফলশ্রুতিতে এই লিকুইডের ভিতরে থাকা এই সলিড স্ফিয়ারটাও কিন্তু এই চাপটা অনুভব করবে। তাহলে সলিড স্ফিয়ারটা শুরুতে কিন্তু তেমন কোনো চাপ অনুভব করতেছিল না অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, বাট বর্তমানে বস্তুটাকে ঠাপ করে রাখার কারণে ও এই পরিমাণ চাপটা অনুভব করতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পি এর ভ্যালু। ওকে, তাহলে চাপ যখন অনুভব করবে লিকুইডটা অবশ্যই কমপ্রেস হবে। লিকুইডটা কতটুকু কমপ্রেস হবে, আমরা ধরে নিলাম ওর কমপ্রেসড ভলিউম বা চেঞ্জ অফ ভলিউমটা বা আয়তনের যে পরিবর্তনটা এই লিকুইডের, সেটা খুব ছোট। আয়তনের পরিবর্তনটা আমরা ধরে নিলাম হচ্ছে ডিভি। ঠিক আছে ভাই? আচ্ছা, যেখানে ওর আদি আয়তনটা কত ছিল, ভি। তাহলে দেখো আয়তনের পরিবর্তন যদি ডিভি হয়, ওর আয়তন যদি পরিবর্তিত হয়, ব্যাসার্ধটাও পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে ব্যাসার্ধের পরিবর্তনটা কিরকম হবে, ছোট হবে। আয়তনের পরিবর্তন যদি ছোট হয়, ব্যাসার্ধের পরিবর্তনটাকে আমরা ধরে রাখতে পারি ডিআর। আর আয়তন ব্যাসার্ধটা আমাদের কত ছিল, সেটা ছিল হচ্ছে শুধু আর। তাহলে দেখো আমাকে কিন্তু কোশ্চেনে ব্যাসার্ধের পরিবর্তন বা আদি ব্যাসার্ধ এই ভ্যালুটা জানতে চাইছে, দ্যাট ইজ ডিআর বাই স্মল আর জানতে চাইছে। দেখো এটার সাথে কিন্তু আমাদের আয়তনের পরিবর্তন বা আদি আয়তনের একটা রিলেশন আছে। সেটা কি ভাই, দেখো ফর্মুলা আমাদেরকে বলে ভি সমান সমান 4/3 পাই আর কিউব। সো এইখান থেকে আমরা লিখতে পারি ভি এর সাথে আর এর রিলেশনটা হচ্ছে ঘনের সমানুপাতিক। সো অলওয়েজ আমরা দেখি যে কোন একটা রাশির সাথে আরেকটা রাশির সম্পর্কটা কত পাওয়ারের সাথে রিলেটেড। এখানে কিন্তু পাওয়ারটা হচ্ছে 3 যদি পাওয়ার হয়, এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডিভি বাই ভি সমান সমান 3 ইন্টু ডিআর বাই আর। ওকে, এই জিনিসটা আমরা লিখতে পারি। এই 3টা কোথা থেকে আসলো ভাই, এই 3টা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আসছে, ভি এর সাথে আর এর রিলেশন থেকে আসে। আর কিউবের সমানুপাতিক বিধায় ডিভি বাই ভি হয়ে যায় 3 ইন্টু ডিআর বাই আর। ওকে, তাহলে দেখো আমাদের এখন কি করতে হবে, তাহলে ডিআর বাই আর কত আসবে, 1/3 ডিভি বাই ভি। সো সামহাও আমি যদি ডিভি বাই ভি বের করতে পারি আমার কাছে, সেটা কিন্তু বের করা সম্ভব। কিভাবে সম্ভব, দেখো আমরা অলরেডি দেখছি যে আমাদের যে বাল্ক মডুলাস কে ধরছে এখানে, সেটার ফর্মুলা কি, প্রযুক্ত চাপ পি ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন বা আয়তন। এখানে আয়তনের পরিবর্তনটা আমি ছোট ধরছি, ডিভি ডিভাইডেড বা আদি আয়তন হচ্ছে ভি। তাহলে এখান থেকে ডিভি বাই ভি কে কত লেখা যায়, এটাকে তুমি লিখতে পারো পি বাই কে। এখন পিটাকে তুমি কত লিখতে পারো, এমজি বাই এ। তাহলে এমজি বাই কে এ, তাহলে এমজি বাই কে এ কার ভ্যালু, এটা হচ্ছে ডিভি বাই ভি এর ভ্যালু, ডিভি বাই ভি এর ভ্যালু, তাই না? তাহলে দেখো
আমাদের টার্গেট ছিল ডিআর বাই আর বের করা, তাহলে ডিভি বাই ভি এর ভ্যালু যদি এইটা হয়, ডিআর বাই আর এর ভ্যালু কি হবে 1/3 ডিভি বাই ভি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবা এম জি তো থাকতেছেই, কেও থাকতেছে, জাস্ট 3 দিয়ে ভাগ হয়ে যাবে ডিআর বাই আর। তাহলে এটা আসতেছে এম জি বাই 3 কে। হ্যাঁ, এইটাই আনসার। এরপরে আমরা এই কোশ্চেনটা একটু দেখি। একটি 2 মিটার দৈর্ঘ্যের এবং 2 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট স্থিতিস্থাপক তারের প্রান্তে 0.5 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হলে তারটি দুলতে আরম্ভ করে, তার দোলনকাল নির্ণয় করো। শোনো ভাইয়া, তোমাদেরকে একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে তোমরা স্প্রিং দেখছো না, স্প্রিংটা কিন্তু ইলাস্টিক বা স্থিতিস্থাপক। তেমন স্থিতিস্থাপক তারের যে বৈশিষ্ট্য, স্প্রিং এর বৈশিষ্ট্য সেম। স্থিতিস্থাপক তারের একটা দৈর্ঘ্য থাকে, এটার একটা ক্ষেত্রফল থাকে, এটার একটা ইয়ং গুণাঙ্ক থাকে। তুমি যদি এটাকে নিচের দিকে টানো, বল প্রয়োগ করো, তাহলে সে কিছুটা প্রসারিত হবে, এল পরিমাণ প্রসারিত হবে। ফর্মুলাটা হচ্ছে এফ সমান সমান, তুমি যদি লেখো ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল, তুমি যদি একটু ইন্টারচেঞ্জ করে লেখো। আর স্প্রিং এর ফর্মুলাটা কি ভাই? স্প্রিং যদি চিন্তা করো একই রকম। স্প্রিং ধ্রুবক হচ্ছে আমরা বলি কে, এটাকে যদি তুমি বল প্রয়োগ করো, ও কিন্তু আমরা ধরে নিতে পারি যে কিছুটা প্রসারিত হবে, এক্স পরিমাণ প্রসারিত হলো। তো তখন ওর ইকুয়েশনটা কি এফ এর, এফ সমান সমান কি এক্স। সো তুমি যদি এখানে একটু কম্পেয়ার করো, স্প্রিং এর ক্ষেত্রে এফ স্প্রিং সমান সমান কি কে ইন্টু এক্স। এক্সটা এখানে হচ্ছে ভাই দৈর্ঘ্য বৃদ্ধি, এফটা কি ভাই প্রযুক্ত বল। তুমি যদি তারের কথা চিন্তা করো, অনেকটা সেম ইকুয়েশন, এফ ওয়ার সমান সমান, আমি ওয়াই এ বাই ক্যাপিটাল এল কে এক জায়গায় রাখলাম, স্মল এল কে আরেক জায়গায় রাখলাম। স্মল এলটাও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি, এফ ওয়ারটাও কিন্তু আমাদের প্রযুক্ত বল। তাহলে দেখো এখানে তুমি এই কে স্প্রিং ধ্রুবকের সাথে ওয়াই এ বাই এল এর একটা মিল খুঁজে পাচ্ছ। এক্স্যাক্টলি, ওয়াই একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল এল একটা কনস্ট্যান্ট। সো স্প্রিং এর ক্ষেত্রে কে এর যে ভূমিকা ছিল, তার ক্ষেত্রে ওয়াই এ বাই এল এই জিনিসটার ভূমিকা সেম। এই কারণে আমরা তার যখনই আসবে তখন এটাকে মনে মনে এখানে কে এর মানটা ধরে নিব ওয়াই এ বাই এল। সো এই টাইপের অঙ্ক যখন তোমাকে জিজ্ঞেস করতেছে তারের দোলনকাল বের করো, তুমি তো মাথা নষ্ট যে তারের আবার দোলনকাল কই থেকে আসলো, চিন্তা করার কোনোই দরকার নাই। তুমি এই তারটাকে সিম্পলি একটা স্প্রিং চিন্তা করবা। তাইলে তুমি এই তারটাকে তার চিন্তা করবা না, তুমি চিন্তা করবে এটা একটা স্প্রিং, যেটা স্প্রিং ধ্রুবক কত কে, কে এর মানটা কত ওয়াই এ বাই এল। তাহলে এখানে ওয়াই এ বাই এলটা তুমি বের করে নিবা। ওয়াই এ বাই এল কত এখানে, ওয়াই হচ্ছে 2 × 10⁻11, যা আসবে তাই, যাই হোক ওটা যা আসে তাই, আমি আর মান না বসাই। কে এর মানটা বের করে ফেলবা। একবার যখন তুমি কে এর মান বের করে ফেলবা, এখন তুমি কিন্তু এই জিনিসের দোলনকাল বের করতে পারবা। এটার সাথে ভর ঝুলাইছো কত ভাইয়া, ভর ঝুলাইছো হচ্ছে 0.5 কেজি, তাহলে ভরটা হচ্ছে এম। তাহলে এখানে দোলনকাল কত হয় স্প্রিং এর ক্ষেত্রে, 2π√m/k, এটাই বসাবা। জাস্ট কে এর মানটা তুমি বসাই দিবা কত, তারের জন্য কে এর মানটা হচ্ছে ওয়াই এ বাই এল। সো এটাই কিন্তু আমার আনসার। দেখো কোয়েশ্চেনে তোমার সবকিছু দেওয়া আছে, এম দেওয়া আছে, তারপর হচ্ছে ওয়াই দেওয়া আছে, এ দেওয়া আছে, এল দেওয়া আছে, তোমার জাস্ট ভ্যালুগুলো বসাইতে হবে, এই যা। সো এই টাইপের অঙ্কগুলা যেখানে তোমার তার দেওয়া আছে, এগুলাকে চাইলে তুমি স্প্রিং এর সাথে কম্পেয়ার করেও কিন্তু অঙ্কগুলা ভাই সলভ করতে পারো। তো সিমিলার একটা অঙ্ক মনে এখানেও আছে, কি বলছে, এ পয়েন্ট মাস এম সাসপেন্ডেড এট দ্য এন্ড অফ এ massless wire of length L, cross sectional area A, if the Young's modulus is এত, obtain the frequency of the oscillation of the simple harmonic motion along vertical line. সো একটু আগে আমরা দেখলাম যে এই ধরনের তারের ক্ষেত্রে কে এর ভ্যালুটা কত হয়, ওয়াই এ বাই এল। সো এখানে তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে দিচ্ছে। দেখো আমাদের ফর্মুলাটা কি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, এফ সমান সমান 1/2π√k/m, তাই না? এটাই ছিল আমাদের স্প্রিং এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। সেম জিনিস, জাস্ট কে এর জায়গায় তোমার তারের যে ওয়াই এ বাই এল এই জিনিসটা বসাইতে হবে, কে এর জায়গায় বসাই দিবা ওয়াই এ বাই এল, আর বাকি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। সো এটাই কিন্তু তোমার আনসার হয়ে যাবে। জাস্ট এটাকে তুমি একটা স্প্রিং হিসেবে কনসিডার করে আনসার করবা, কে এর জায়গায় বসাই দিবা ওয়াই এ বাই এল। সো এটা যদি আমরা একটু বুঝে থাকি, আমরা এখন এই অঙ্কগুলো করা অনেক সহজ হবে। দেখো কি আছে, দুইটা তার এখানে পরপর ভাই সিরিজে আছে, হ্যাঁ সিরিজে আছে। তো এই টাইপের পরপর দুইটা তারের কম্বিনেশন, এবং দুইটা তারের জন্য তোমাকে কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, y1 দেওয়া আছে। প্রথম তারের দৈর্ঘ্য ধরলাম L1, প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A1, এবং তোমাকে বলছে ওই তারের সাথে আরেকটা তার ঝুলানো আছে, সেটার ক্ষেত্রফল দেওয়া আছে A2, সেটার দৈর্ঘ্য দেওয়া আছে ভাইয়া L2, হ্যাঁ সেটার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে y2, সিরিজে আছে, শ্রেণীতে যুক্ত আছে। তার দ্বয় সমবায়ে চিত্রের ন্যায় 1 কেজি বস্তু
ঝুলায় দিছো। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন করছে উভয় তারে প্রযুক্ত বল বের করো, উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ বের করো। তাহলে দেখো এখানে তারকে তুমি তার মনে করবা না, তারগুলাকে মনে করবা স্প্রিং। তাহলে এখানে দুইটা তার আছে, দুইটা তারের জায়গায় তুমি হচ্ছে দুইটা স্প্রিং আঁকবা, এইটা একটা স্প্রিং, এইটা আর একটা স্প্রিং। এবং স্প্রিং এ কনভার্ট করার সময় অবশ্যই এগুলা কে এর মানগুলা লিখে নিতে হবে। কে ওয়ান কত ভাইয়া, ওয়াই ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান, তাই না? কে টু কত ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া ওয়াই টু এ টু এল টু। শেষ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে কে ওয়ান কে টু হয়ে গেল। এখন বস্তুর ভর হচ্ছে এম। এখন তোমার স্প্রিং এর মতো তোমাকে জিজ্ঞেস করছে যে এফ ওয়ান এফ টু কত হবে, এই তারে ফোর্সটা কত হবে এফ ওয়ান, এই তারে ফোর্সটা কত হবে এফ টু। সো তোমরা জানো যে যখন এরকম সিরিজে থাকে আমাদের দুইটা তার সেম পরিমাণ বল অনুভব করে। সো আমাদের নিয়মটা হচ্ছে আমাদের এই বস্তুর ভরটা কত, এফ সমান এম জি। সো এ কিন্তু এম জি ফোর্স দিয়ে আমাদের দুইটা তারকে টানতেছে। যখন এরকম দুইটা তার সিরিজে থাকবে দুইটা তার সেম অ্যামাউন্টের ফোর্স পাবে, টোটাল ফোর্সটা কত এমজি। সো এই এমজি ফোর্সটাই আমাদের সেকেন্ড স্প্রিংটা অনুভব করবে, আমাদের ফার্স্ট স্প্রিংটাও কিন্তু এই এমজি ফোর্সটাই অনুভব করবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, প্রযুক্ত বলটা হচ্ছে এমজি। উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু এমজি তুমি বের করতে পারবা, এম এর মান কিন্তু দেওয়াই আছে 1 কেজি। উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ কত হবে, ধরে নিলাম প্রথম তারটা দৈর্ঘ্য প্রসারণ হবে x1, দ্বিতীয় তারটা হবে x2। x1 কত হবে ভাইয়া, তুমি কিন্তু f1 জানো, f1 কত, f1 হচ্ছে mg। আবার তুমি কিন্তু k1 জানো, k1 কত, এই যে এইটা। তাহলে এখান থেকে বসাইতে পারবা না, f1 হচ্ছে ভাইয়া mg। k1 কত ভাইয়া, y1 a1 বাই l1। তাহলে নিচে বসাবা y1 a1, তার সাথে এইখানে গুণ হয়ে যাবে l1। শেষ, দৈর্ঘ্য প্রসারণ বের হয়ে গেল। সিমিলারলি x2 বের করা যাবে, x2 কত হবে তাহলে আগেরটার মতোই mg l2 ডিভাইডেড বাই y2 a2। সবগুলার মানই দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট ভ্যালুগুলোকে ইনপুট করা। ঠিক আছে, তাহলে দেখো স্প্রিং এর মতো চিন্তা করলে কিন্তু তোমার লোডটা অনেকখানি কমে আসে। হ্যাঁ, লোডটা কমে আসে। তাহলে এটা আমরা দেখলাম। এখন আমরা এইটারই ইংলিশ ভার্সনের কোশ্চেনটা এখানে দেওয়া আছে। তো এইটারই আমাদের আরো কিছু পার্ট আছে। এখানে আমাকে বলছে যে সম্পূর্ণ তারের সমবায়টি কতটুকু প্রসারিত হবে। তো আমরা অলরেডি দেখছি যে প্রথম তারটা প্রসারিত হয় কতটুকু, mg ইন্টু কত, l1 ডিভাইডেড বাই y1 a1। আর আমাদের নিচের তারটা প্রসারিত হয়েছে x2 সমান সমান mg ইন্টু l2 y2 ভাই a2, তাই না? তাহলে এখন দুইটা তার টোটাল কতটুকু প্রসারিত হবে, সিম্পল, জাস্ট দুইটা তারের প্রসারণকে যোগ করে দিতে হবে, x1 প্লাস x2। যোগ করলে কত আসবে, mg ইন্টু l1 y1 a1 প্লাস l2 y2 a2, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে বলছে সমবায়টিকে বস্তুসহ হালকা টেনে ছেড়ে দিলে দোলনকাল কত হবে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই প্যাচ লাগায় ফেলবা। দেখো এখানে দুইটা তার আছে, দুইটা তার মানে ভাই দুইটা স্প্রিং আছে, একটা হচ্ছে k1 আর একটা হচ্ছে k2, আর ভর ঝুলাইছে m। সো এইখানে তোমাকে দুইটা স্প্রিং এর ইকুইভ্যালেন্ট তুল্য স্প্রিং দেবো, কে ইকুইভ্যালেন্ট বের করতে হবে। সেটা কত, সিরিজে থাকলে এটা অনেকটা প্যারালালের ফর্মুলার মতো হয়, দুইটার গুণফল বাই দুইটার যোগফল, তাই না? রোধের প্যারালালের মতো। এখন এই k1 k2 কে আমার জানা আছে, উত্তর হচ্ছে হ্যাঁ। আমার k1 কত আরেকবার মনে করায় দিচ্ছি, সেটা হচ্ছে y1 a1 বাই l1। আমার k2 কত সেটা কিন্তু মনে করায় দিচ্ছি y2 a2 বাই l2। তাহলে এইখানে কিন্তু ইকুইভ্যালেন্ট কে তুমি পেয়ে গেলা। পাইলে হবে কি, এখন কিন্তু তোমার জন্য ভাই এখান থেকে দোলনকাল বের করা কোনো ব্যাপার না। দোলনকালের ফর্মুলা হবে 2 পাই রুট ওভার ভর ঝুলাইছো m, আর স্প্রিং কনস্ট্যান্ট আসতেছে কে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অ্যাজ ইট ইজ স্প্রিং এর মতোই করবা, জাস্ট তুমি k1 k2 এর মানগুলো একটু বের করে নিবা, এই যা। তাহলে এটার ইংলিশ ভার্সনে কোশ্চেন দেওয়া আছে। এখন আমরা আরেকটা কোশ্চেন একটু দেখব, খুব মজার একটা কোশ্চেন। একই রকম প্যারালাল দুইটা তার ঝুলানো হয়েছে। তো প্যারালাল দুইটা তারের ক্ষেত্রে আবার আগের মতোই প্রথম তারের জন্য তোমাকে যেটা দেওয়া আছে y1 a1 l1, আমি প্রসেসটা বলে দিচ্ছি। দ্বিতীয় তারের জন্য দেওয়া আছে y2 a2 l2, সব দেওয়া আছে। তোমাকে এরকম ভর ঝুলাই দিছো, কোয়েশ্চেন আগের মতোই, উভয় তারে প্রযুক্ত বল কত। সো এইখানে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে দুইটা তার মানে দুইটা তার পাশাপাশি আছে, মানে দুইটা স্প্রিং প্যারালালে আছে। সো দুইটা স্প্রিং কিন্তু ভাই একসাথে এইভাবে আছে এবং তার সাথে ভরটা ঝুলানো আছে m। সো এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k1, এটার হচ্ছে k2। তাহলে k1 k2 কত আগে তোমাকে ভাই বের করতে হবে। দেখো k1 হচ্ছে কিন্তু ভাইয়া y1 a1 বাই l1, k2 কিন্তু ভাইয়া y2 a2 বাই l2। এখন ভাই খেয়াল করো দুইটা তারে প্রযুক্ত বল কত হবে, প্যারালালে যখন থাকবে তখন কিন্তু বলটা ভাগ হবে। এখানে টোটাল বলটা কত পাচ্ছি, F সমান mg,
অনেকটা দুইটা পায়ের মতো, আমাদের দুইটা পাকে যদি টানা হয় দুইটা, সেই টান বলটা কিন্তু দুইটা পায়ের মধ্যে ছড়ায় যায়, বা আমাদের বডির ওজনটা কিন্তু দুইটা পা সমান সমান ভাগে ভাগ করে আমাদের ব্যালেন্স করে। সো এইখানে দেখো দুইটা স্প্রিং হচ্ছে দুইটা পা, এই দুইটা পা মিলে বস্তুটাকে সাপোর্ট দিতেছে এরকম। তাহলে এই পাটা একটা বল পাবে সেটা হচ্ছে F1, এই পাটা আর একটা বল পাবে সেটা হচ্ছে F2। ঠিক আছে ভাইয়া, এখন এই F1 F2 কেমনে বের করবে এটা কিন্তু একটা ইস্যু। তোমাকে হচ্ছে K1 আর K2 তোমার জানা আছে, হ্যাঁ। সো এইখান থেকে তোমার যে কনসেপ্টটা তোমার মাথায় নিতে পারো সেটা হচ্ছে তুমি শুরুতেই দৈর্ঘ্য প্রসারণটা বের করে নিতে পারো। দৈর্ঘ্য প্রসারণ, উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ খেয়াল করে দেখো, যখন তুমি এইভাবে বলটা প্রয়োগ করতেছো উভয় তার মানে উভয় স্প্রিং কিন্তু সমান পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হবে, কারণ দুইটা স্প্রিং এর একটা কমন প্রান্তের সাথে বস্তুটা যুক্ত আছে। সো বস্তুটা যখন নিচের দিকে নামতেছে দুইটা স্প্রিংকে একই সাথে সে নিচে নামাচ্ছে, সো দুইটা স্প্রিং কিন্তু একই পরিমাণ প্রসারিত হবে। সো এই হচ্ছে আমার বস্তুটা। তাহলে এই ক্ষেত্রে দুইটা স্প্রিং এর প্রসারণ ভ্যা কিন্তু একই হবে, ওকে, একই হবে। দুইটা স্প্রিং এরই দৈর্ঘ্য প্রসারণ আমাদের ধরে নিলাম হচ্ছে এল, বা এখানে এক্স ধরি, এক্স। তাইলে দুইটা স্প্রিং অর্থাৎ ওভারঅল স্প্রিং এর যে কম্বিনেশনটা সেটা এক্স পরিমাণ প্রসারিত হবে। তুমি যদি এটাকে এইভাবে চিন্তা করো যে দুইটা স্প্রিং না নিয়ে একটা স্প্রিং, এই একটা স্প্রিং কতটুকু প্রসারিত হচ্ছে, এক্স পরিমাণ প্রসারিত হচ্ছে। তাহলে দুইটা স্প্রিংকে এখন তুমি কিভাবে চিন্তা করতেছো, একটা স্প্রিং দিয়ে বা তুমি চিন্তা করতেছো। তো যদি তুমি ভাই এরকম দুইটা স্প্রিংকে একটা স্প্রিং নিয়ে চিন্তা করো, সেই ক্ষেত্রে তোমাকে এখানে তুল্য স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে কে ইকুইভ্যালেন্ট। কে ইকুইভ্যালেন্ট এখানে কত, দুইটা স্প্রিং প্যারালালে আছে K1 K2, প্যারালালে থাকলে কে ইকুইভ্যালেন্টে জাস্ট যোগ হয়ে যায় K1 প্লাস K2। তাহলে দেখো তুমি কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট কেটা জানো এবং দৈর্ঘ্য প্রসারণ এক্সট্রা জানো, এবং এইখানে তোমার কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে mg পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, এটাই আমার f এর মান, সেটা কিন্তু জানো। তাহলে এইখানে তোমরাই বলো তো দৈর্ঘ্য প্রসারণটা কত হবে। সিম্পল, দৈর্ঘ্য প্রসারণের ফর্মুলা হবে ভাই এইখানে প্রযুক্ত বল F বাই কে ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো টোটাল স্প্রিংটা কতটুকু নিচে নামবে, F হচ্ছে mg, কে ইকুইভ্যালেন্ট হচ্ছে K1 প্লাস K2। তাহলে এইখান থেকে তোমরা কিন্তু আনসারটা পেয়ে যাবা x এর। একবার তোমরা যখন x পেয়ে যাবা F1 আর F2 পাওয়া কোনো ব্যাপারই না। F1 কত হবে, তাহলে F1 হবে হচ্ছে K1 ইন্টু x। x কত বলছি ভাই, x হচ্ছে mg ডিভাইডেড বাই K1 প্লাস K2, পেয়ে গেল F1। সিমিলারলি তোমরা এখান থেকে F2 বের করতে পারবে। F2 তাহলে কত আসবে, এটা আসবে K2 ইন্টু mg ডিভাইডেড বাই K1 প্লাস K2। সো এগুলা কিন্তু ভাই ধাপে ধাপে, একটা পারলে আরেকটা পারবা এরকম ব্যাপার। বাট টেকনিকটা আমি বলে দিছি, এখন কিন্তু খুব সহজ টেকনিকটা বলে দিছি, এখন কিন্তু ভাই পানি ভাত ব্যাপার স্যাপার তোমাদের কাছে, হ্যাঁ। ওকে, তাহলে এই দুইটাই হয়ে গেল, এগুলারই ইংলিশ ভার্সন কোয়েশ্চেন দেওয়া আছে। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে এবার আগের মতো কোয়েশ্চেন যে সম্পূর্ণ সমবায়টি কতটুকু প্রসারিত হবে। এটা আমরা অলরেডি দেখে আসছি, আমাদের দুইটা স্প্রিং তা মিলে যে সম্পূর্ণ সমবায় সবাই আসলে একই পরিমাণ প্রসারিত হবে, সেটা হচ্ছে উপরে থাকবে mg, নিচে থাকবে হচ্ছে K1 প্লাস K2। আর এখানে তাহলে দোলনকালটা কত হবে, সেটা হবে t সমান সমান 2 পাই রুট ওভার m বাই কে ইকুইভ্যালেন্ট। কে ইকুইভ্যালেন্ট এখানে কত, আমরা দেখছি যে দুইটা স্প্রিংকে প্যারালাল করলে কিন্তু ভাইরা যোগ হয় K1 প্লাস K2। সো সবকিছু তোমার দেওয়া আছে, K1 K2 বের করতে পারবা, মান বসাইলে আনসার চলে আসবে, হ্যাঁ। এটার ইংলিশ ভার্সন দেওয়া আছে, এরপর আমরা এই কোশ্চেনটা দেখে শেষ করব আমাদের এটা। বস্তুটি কতটুকু নিচে নামবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা স্প্রিং এর, তিনটা তারের মানে তিনটা স্প্রিং এর কম্বিনেশন বেসিক্যালি। সো এখানে জিজ্ঞেস করছে বস্তুটা কতটুকু নিচে নামবে। তো শুরুতেই তোমার কাজ হচ্ছে এগুলাকে এখন তিনটা স্প্রিং চিন্তা করা। তাহলে দেখো এই তিনটা স্প্রিং চিন্তা করলে জিনিসটা অনেকটা এইরকম হবে, এই হচ্ছে বস্তু। তাহলে এই তিনটা স্প্রিংকে তুমি এখন একটা স্প্রিং এ নামে আসবা, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3। উপরের দুইটা স্প্রিং কিভাবে আছে, প্যারালালে আছে। তাহলে উপরের দুইটা স্প্রিংকে তুমি একটা স্প্রিং এ কনভার্ট করো, সেটার তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, K1 প্লাস K2। তার সাথে নিচে আরেকটা স্প্রিং আছে সেটা হচ্ছে K3। তাহলে দেখো এই K3 আর K1 প্লাস K2 কিভাবে আছে, সিরিজে আছে। তাই যদি হয় এখান থেকে আমার কত আসবে, K1 প্লাস K2 ইন্টু K3 গুণ করে দিলাম ডিভাইডেড বাই সবাইকে যোগ করে দিব, K1 K2 K3 যোগ করে দিব। তাহলে এই পুরাটাই হবে আমাদের তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কে ইকুইভ্যালেন্ট, আর এইখানে আমাদের ভর ঝুলাই দিছি, ভরের কারণে একটা ওজন থাকবে নিচের দিকে mg, এটা হচ্ছে আমার ফোর্স। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিস ফোর্সের কারণে আমার বস্তুটা, আমাদের পুরো জিনিসটা প্রসারিত হবে। কতটুকু প্রসারিত হবে, কে ইকুইভ্যালেন্ট জানি, তাহলে প্রসারণ হবে হচ্ছে প্রযুক্ত বল বাই তুল্য স্প্রিং ধ্রুবক। প্রযুক্ত বল হচ্ছে mg, তুল্য স্প্রিং ধ্রুবক তো আমরা দেখলামই এখানে, এটা বসায় দিলে আমার এখানে চলে আসবে আনসার। ওকে, জিনিস কিন্তু ওই যেই লাও সেই কোদো একই জিনিস, হ্যাঁ।
তাহলে এই জিনিস আমরা দেখে ফেললাম টেকনিকটা। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।